ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন শায়ক আমানের লেখা গল্প ল্যাজারাস। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘড়িয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, যেখানে তার লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। এছাড়াও তার 3টি উপন্যাস আরিন ও আদিম দেবতার উত্থান, তার চোখের তারায় এবং ভাসান বাড়ি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 7ই মার্চ 2022 সালে। শুরু হচ্ছে ল্যাজারাস। সন্তর্পণে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ছেলেটা। হাতের মুঠোয় শক্ত করে ধরা আছে একটা পুরনো চাবি। বহু কষ্টে খুঁজে পেতে চাবিটা জোগাড় করেছে। সচরাচর এ চাবি কারোর হাতে আসে না। চাবির ঠান্ডা স্পর্শ ওর হাতের মধ্যে একটা শিরশিরানি ধরিয়ে দিচ্ছে। শরীরটা কেঁপে উঠল একবার। সিঁড়ি থেকে নেমে ধীরে ধীরে বেসমেন্টের দিকে এগিয়ে গেল ছেলেটা। বেসমেন্টের দরজাটা ভেজানো ছিল। হাত দিয়ে ঠেলে খুলতে ক্যাচ করে একটা শব্দ হলো। একটু থমকে দাঁড়িয়ে চারপাশটা দেখে নিল সে। না, এ শব্দ কারো শুনতে পাওয়ার কথা নয়। একে শীতকাল, তার উপর রাত প্রায় 3টের কাছাকাছি। এ বাড়ির জনা 10 বাসিন্দা এখন গভীর ঘুমে মগ্ন। খুচ করে একটা শব্দ হলো। জ্বলে উঠল ওর হাতে টর্চটা। যদিও টর্চের প্রয়োজন এই মুহূর্তে ছিল না। যে দরজাটা খুঁজছে সেটা বেসমেন্টের কোথায় আছে তা ও ভালো করেই জানে। দেওয়ালের একদিকে আলো ফেলতেই দরজাটা চোখে পড়ল। বহু পুরনো জং ধরা লোহার দরজা। এ বাড়ির অন্য সমস্ত ঘর তকতকে করে গোছানো। দেওয়ালে আর দরজায় নতুন রং করা। কেবল এই দরজাটা দেখলে মনে হয় বহু বছর খোলা হয়নি। সেটা সত্যি খোলা হয়নি। ছেলেটা পা টিপে টিপে এসে দাঁড়ায় দরজার সামনে। হঠাৎ ওর মনে হয় এই ঘরে ওর আগে থেকেই কেউ যেন দাঁড়িয়ে আছে। কে যেন ফিস ফিস করে কথা বলে ওঠে ওর কানের কাছে। মনের ভুল? এখন এখানে কে আসবে? ওর নিজের অবচেতন মনই কি বারণ করছে দরজাটা খুলতে? একটা অবরুদ্ধ ভয় ওর পা দুটোকে অবশ করে দেয়। পরক্ষণে ওর মুখটা চাপা হাসিতে ভরে যায়। ও জানে কে এসেছে। ওর পেছনে একটা পায়ের শব্দ শোনা যায়। সিমেন্টের মেঝের উপর খালি পায়ের শব্দ। তাও স্পষ্ট শুনতে পেয়েছে ও। এবার ভয়ের বদলে মুখে একটা আলগা হাসি খেলে যায়। চাপা স্বরে বলে, আমি জানতাম তুই আগেই আসবি। আসতাম না, কিন্তু ঘুম আসছিল না, দুশ্চিন্তা হচ্ছিল। কিসের দুশ্চিন্তা? যদি তোর কিছু হয়। আমার আবার কি হবে? ওর হাতের উপর পাল্টা চাপ দেয় ছেলেটা। কাঁপুনি কিছুটা প্রশমিত হয়। হাতে টর্চটা তুলে দেখায়। আমার পেছনে থাকবি তুই, আমি আগে ঢুকবো। মেয়েটা মাথা নেড়ে সম্মতি জানায়। অন্য হাতটা রাখে ছেলেটার কাঁধে। লোহার মরচে পড়া দরজাটায় একটা বিরাট চেহারার তালা ঝুলছে। দরজাটা পুরনো হলেও তালাটা তেমন জরাজীর্ণ নয়। তার ভিতর চাবি ঢুকিয়ে হালকা চাপ দিতেই খুট শব্দ করে তালাটা খুলে যায়। দরজা খুলে যেতে প্রথমে অন্ধকারে কিছুই দেখা যায় না। টর্চের আলোটা ভেতরে গিয়ে পড়তেই ভেতরটা স্পষ্ট হয়ে ওঠে। ঘরের দেওয়ালগুলো পুরনো। জায়গায় জায়গায় শ্যাওলার আস্তরণ পড়েছে। কোথাও চাঙড় উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। ছাদের দিকে বেশ খানিকটা অংশ ভাঙা। সেখান থেকে লতাগুল্মের ডালপালা বিষধর সাপের মতো ফনা তুলেছে। তবে প্রথম দেখায় সেগুলোর দিকে দৃষ্টি যায় না। ঘরের মেঝের বেশিরভাগটা জুড়ে একটা সুরঙ্গের মুখ। ভালো করে দেখলে মনে হয় একসময় একটা কুয়ো ছিল এখানে। পরে চারপাশে মাটি ফেলে প্রায় বুঝিয়ে দেওয়া হয়েছে। কেবল সুরঙ্গের মুখটা
বিরাট একটা হাঁয়ের মতো হয়ে রয়েছে। তার উপরে কোনো মতে চাপা দিয়ে রাখা হয়েছে একটা স্যাঁতস্যাঁতে কাঠের স্ল্যাব। ছেলেটা এগিয়ে যায়। মেয়েটার হাতের জোর বেড়ে যায় ওর কাঁধে। ফিসফিস করে বলে, বেশি এগোস না হিরো, কে জানে কি আছে ওর ভেতর। আমি জানি কি আছে। কথাটা বলে কাঠের স্ল্যাবটার উপরে বল প্রয়োগ করে সেটাকে কিছুটা একপাশে ঠেলে দেয় ছেলেটা। তারপর ঝুঁকে পড়ে ভেতরে। মাকড়সার জাল আর ধুলোয় ভরা সুড়ঙ্গ পথ। ভেতরে কি আছে দেখার কোনো উপায় নেই। তাও ছেলেটার মনে হয় সবজেটে ধরনের একটা আভা দেখা যাচ্ছে কুয়োর ভেতর। কিছুক্ষণ বিমোহিতের মতো সেদিকে চেয়ে থাকে ছেলেটা। মেয়েটা ভয়ে ভয়ে মুখ বাড়ায়। কম্পমান হাতটা একদিকের দেয়ালে রেখেই সরিয়ে নেয় সে। ভয়ার্ত গলায় জিজ্ঞেস করে, কি আছে ওর ভেতর? ঠোঁটে আঙুল রেখে ছেলেটা অস্পষ্ট স্বরে একটা শব্দ উচ্চারণ করে, লাজারুস। বদ্ধ ঘরের ভেতর গুমটটা বেড়ে উঠছিল ক্রমশ। চেয়ারে বসে সিলিং এর দিকে তাকিয়ে কি যেন ভাবছিল মন্দাকিনী। দুটো হাত চেয়ারের দুটো হাতলের উপর পড়ে আছে। কোথা থেকে যেন বাঁশির আওয়াজ ভেসে আসছে, করুণ বিষাদের সুর। দরজায় আওয়াজ হতে মুখ ফিরে তাকালো সে। হিরণময় ঘরে ঢুকছে। ওকে দেখেই সোজা হয়ে বসার চেষ্টা করলো মন্দাকিনী। মুখের ওপর থেকে বিষাদ মুছে ফেলে একটা হাসি ফুটিয়ে তুলে বলল, এই ভর দুপুরে কোথায় ঘুরছিলে বলো তো? মাধবদাকে বলে একটা অ্যারেঞ্জমেন্ট করলাম। উফ, কি খাটনি। কিসের অ্যারেঞ্জমেন্ট? হিরণময় কোনো উত্তর দেয় না। মন্দাকিনীর হুইল চেয়ারের পেছনে এসে দাঁড়িয়ে চেয়ারে হাত রাখে। তুমি এখানে ঠিক কেন এসেছো বলো তো? মতলবটা কি? এত অধৈর্য হচ্ছ কেন? তোমাকে সব কথা বলবো বলেই এত দূর আসা। তাছাড়া জায়গাটা কি তোমার খারাপ লাগছে? না, খারাপ লাগবে কেন? শেষ কথাটা বলতে গিয়ে মন্দাকিনীর মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিজের অক্ষম পায়ের দিকে একবার তাকায় সে। হাতটা পড়ে আছে হাঁটুর উপরে, কিন্তু ও জানে চাইলেও হাতের স্পর্শটা পায়ের উপরে অনুভব করতে পারবে না। হাঁটা চলা তো দূরের কথা, উঠে দাঁড়ানোটাও সম্ভব নয় ওর পক্ষে। আজ 3 মাস হলো চেয়ার থেকে উঠে বেশি এদিক ওদিক করতে পারেনি। ডাক্তার বলেছে একটু একটু করে তার হাত পায়ের উপর থেকে দখল কমবে, প্যারালিসিস এসে গ্রাস করবে ওর সর্বাঙ্গ। হুইল চেয়ারটা ধরে সেটাকে সামনের বারান্দার দিকে টেনে আনে হিরণময়। সবে বিকেল নামতে শুরু করেছে। দূরে গাছপালার ফাঁক দিয়ে লাটাইয়ের সুতোর মতো আলো গুটিয়ে নিচ্ছে কেউ। কয়েকটা ক্লান্ত পাখি উড়ে যাচ্ছে দিগন্তের দিকে। সেখান থেকে চোখ নামিয়ে নিচের দিকে তাকালে একটা বিস্তীর্ণ গ্রাম চোখে পড়ে। দূরে একটা ঝিল, তার আশেপাশে কয়েকটা ভাঙাচোরা পাকা বাড়ি। বাড়িগুলো বেশি দিন আগের নয়। এই গ্রামে পুরনো বাড়ি বলতে হিরণময়দের বাড়িটা প্রায় 150 বছরের পুরনো। হিরণময়ের ছেলেবেলাটা এ বাড়িতেই কেটেছে। পরে বড় হতে শিফট করেছে কলকাতায়। সেখানেই মন্দাকিনীর সঙ্গে আলাপ, বছর 2 প্রেম, তারপর বিয়ে। 6 মাস আগে একবার মাথা ঘুরেই বাথরুমে পড়ে যায় মন্দাকিনী। প্রথমে তেমন গুরুত্ব দেয়নি নিজেই, পরে কিছু সমস্যা শুরু হয়। ছোটখাটো কারণে চোখে অন্ধকার নামতে থাকে, অকারণে হাত পা কাঁপতে শুরু করে। খানিকটা ঝোঁকের বসেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় হিরণময়। কিছু টেস্ট করতে দেন তিনি। ডাক্তার বর্মন মন্দাকিনীরই ক্লাসমেট। একসময় গভীর বন্ধুত্ব ছিল দুজনের। ইদানিং যোগাযোগ কিছুটা কমে এসেছে। এমআরআই, মাসেল বায়োপসি করে দেখা যায় মন্দাকিনীর শরীরে ALS বাসা বেঁধেছে। সময়ের সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ একটা একটা করে অকেজো হয়ে পড়বে। ব্যাপারটা জানার পর থেকেই ওদের সুখের জীবনে অন্ধকার নেমে আসে। সমস্ত জায়গায় খোঁজ নিয়েও বিফল হয় হিরণময়। এই রোগের কোনো চিকিৎসা নেই। অদৃষ্টের লিপি মেনে নেওয়া ছাড়া
অন্য কোনো উপায় নেই। 2 বছর প্রেম চলাকালীন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছিল মন্দাকিনী। কিছু বিশেষ বিশেষ মুহূর্তে কেমন উদাস হয়ে যায় হিরণ্ময়। তার চোখ দুটো কোথায় যেন হারিয়ে যায়। মনে হয় কি একটা ভাবনায় যেন বারবার ডুবে যাচ্ছে সে। মাঝে মধ্যে বিরক্ত হয়ে জিজ্ঞেস করেছে মন্দাকিনী, এই তোমার কি ব্যাপার বলো তো? কি এত ভাবো সবসময়? আমার ছোটবেলার কথা। তো কি এমন আছে তোমার ছোটবেলায়? প্রচুর গল্পের বই, একটা কল্পনার জগৎ, আর আর কি? বহুবার জিজ্ঞেস করেও এ প্রশ্নের কোনো উত্তর পায়নি মন্দাকিনী। কেবল একবার ভুল করে বলে ফেলেছিল ছেলেবেলার একাকিত্ব থেকে কি সব মানসিক রোগ হয় তার। কিন্তু ব্যাস, ওই অবধি। এসব ব্যাপারে বেশি কথা বলতে চায় না হিরণ্ময়। বেশি করে চেপে ধরলে এটা সেটা বলে এড়িয়ে যায়। মন্দাকিনী মনে মনে ভেবেছে হিরণ্ময়ের জীবনে কিছু একটা রহস্য আছে। সম্ভবত তার ছেলেবেলার কোনো একটা ঘটনা যা তাকে আজও উদাস করে দেয়। রোগটা ধরা পড়ার পর বাড়ি থেকে বেরোনো কার্যত বন্ধ হয়ে গিয়েছিল মন্দাকিনী। মাসখানেক আগে থেকে তার পা দুটো ধীরে ধীরে অবশ হয়ে আসতে থাকে। সোজা হয়ে দাঁড়ানো দুষ্কর হয়ে ওঠে। ঘরের মধ্যে হাঁটা চলার জন্য হুইল চেয়ারের আশ্রয় নিতে হয়। 4 দেওয়ালের বাইরে অন্য কিছু যে এ জীবনে আর দেখতে পাবে সে আশা প্রায় ছেড়েই দিয়েছিল সে। এমন সময় দিন 7 আগে হিরণ্ময় বাড়ি ফিরে একটা অদ্ভুত প্রস্তাব দেয় তাকে। সে বলে এই সপ্তাহের শেষে মন্দাকিনীকে নিয়ে গ্রামের বাড়িতে একবার যেতে চায়। সেখানে গেলে নাকি ওর চিকিৎসার কিছু সম্ভাবনা আছে। ব্যাপারটা শুনে একটু অবাকই হয় মন্দাকিনী। যে রোগ বিদেশের তাবড় তাবড় ডাক্তাররা সারাতে পারছে না, সারা পৃথিবীর কাছে যে রোগের কোনো ওষুধ নেই, সে রোগ একটা গ্রামে গেলে সেরে যাবে। ব্যাপারটা বিশ্বাস হয় না তার। তাও বাড়ি থেকে বেরোনোর অদম্য ইচ্ছেটাই তাকে রাজি করিয়ে দেয়। ঝিরিঝিরি হাওয়া খেলছে বারান্দায়। গ্রামের দিকে এলে এই হালকা হাওয়ায় উদ্ভিদের গন্ধ মিশে থাকে। বুকের ভিতর জমাট বাতাসটা মুহূর্তেই খালি হয়ে যায়। ওর কাঁধে একটা হাত রাখে হিরণ্ময়। তারপর পাশের চেয়ারটায় বসে পড়ে ক্লান্ত গলায় বলে, তোমার মুখের দিকে তাকালে আজকাল কেমন ভয় লাগে জানো? কিসের ভয়? মনে হয় তুমি যেন হাল ছেড়ে দিচ্ছ। আমি তো হাল অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছ মানে কবে? কেন? যেদিন থেকে তুমি হাল ধরেছ। আমার আর ধরার দরকারই তো পড়েনি। যত সব ন্যাকা ন্যাকা কথা। হিরণ্ময় মুখ বাঁকায়। তারপর মন্দাকিনীর কাঁপা কাঁপা হাতটা শক্ত করে চেপে ধরে। স্থির হয়ে যায় হাতটা। ও আচ্ছা, ন্যাকা কথা। ছেড়ে দেবে আমার হাত? আমি এত সহজে কারোর হাত ছাড়িনি, বিশ্বাস করো। এই বাড়িটা জানে ছোট থেকে যত মানুষের কাছে এসেছি, যত মানুষ আমার কাছে এসেছে, যত দূর পেরেছি কোনোদিন কাউকে ছেড়ে দিইনি। কিন্তু চাইলেই তো আর ধরে রাখা যায় না। তার চেয়ে ভালো যে কটা দিন আছে এখানেই কাটিয়ে দেব। আমারও শহরে ফিরতে ইচ্ছা করে না। তোমার সঙ্গে থাকলে কদিন থাকবো সেটা বড় কথা নয়, কিন্তু দূর, আমার কথাটা আদৌ বুঝতে পারোনি তুমি। কোন কথাটা বলো তো? ওই যে বললাম, আমি সহজে হাল ছেড়ে দিই না। তোমাকে আমি কোথাও যেতে দেব না মন্দাকিনী। বাবা, তা কি করে আটকে রাখবে? হঠাৎই হিরণ্ময়ের মুখটা থমথমে হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য কি যেন ভাবনায় ডুবে যায় সে। তারপর আচমকা মন্দাকিনীর মুখের দিকে চেয়ে বলে, তুমি ল্যাজারাসের নাম শুনেছ? ল্যাজারাস? কোথাও একটা শুনেছি মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না। ল্যাজারাস অফ বেথনি, যীশুখ্রিস্টের এক ফলোয়ার। মারা যাওয়ার 4 দিন পরে আবার বেঁচে উঠেছিল। তাই নাকি? কিন্তু ল্যাজারাসের সঙ্গে আমার কি সম্পর্ক? ল্যাজারাস না, আমি বলছি ল্যাজারাস পেটের কথা। সেটা আবার কি? এক ধরনের সুড়ঙ্গ, বা বলা যায় সুড়ঙ্গের মুখ। কথিত আছে
এই পৃথিবীতে এখনো মোট 4টে এরকম সুড়ঙ্গ রয়ে গেছে। বাবা, তো কি আছে তার মধ্যে? এক ধরনের সবুজ তরল, সুড়ঙ্গ বেয়ে একেবারে নিচে নেমে গেলে তা দেখা মেলে। সেই তরলের স্পর্শ একবার গায়ে লাগলে যত সাংঘাতিক রোগী থাকুক না কেন, মানুষ সুস্থ হয়ে ওঠে। শুধু তাই নয়, সেই তরলকে স্পর্শ করলে মানুষের শরীরে অদ্ভুত ক্ষমতা চলে আসে। রূপকথার গল্প? না না, ঠিক আছে ঠিক আছে, এই পরিবেশে গল্প শুনতে কিন্তু মন্দ লাগছে না। কথাটায় কান দেয় না হিরণময়, দূরের দিকে চেয়ে এক মনে বলে যেতে থাকে, আমার বয়স তখন খুব কম, এই ধরো বছর 13 হবে। ছোট থেকে দেখে এসেছিলাম আমাদের বাড়ি বেসমেন্টে একটা বন্ধ দরজা আছে, সেটা কখনো খোলা হতো না। বিশেষ করে ছোটদের সেই দিকে যাওয়া ভয়ঙ্কর রকমের নিষেধ ছিল। তুমি তো জানোই, যে জিনিসটা সেই বয়সে বারণ করা হয় সেই জিনিসটাই করার ইচ্ছে জাগে আরো বেশি। তো আমি বহু খোঁজাখুঁজি করে সেই বন্ধ ঘরের চাবিটা চুরি করে একদিন রাতে, সেই রাতেই বেসমেন্টে নেমে এসে ঘরের দরজাটা খুলে ফেলি। তার ভেতরে ছিল একটা কুয়ো। হেই, তুমি আর কি মারছো, তাই না? বাবাকে জিজ্ঞেস করলে বাবা অবশ্য বলতেন ওই ঘরের ভেতরে একটা কুয়োই আছে, যেটা বহুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের ভেতরে অত বড় একটা কুয়ো, তার উপর এতদিন ধরে বন্ধ, কখন কি সাপ খোপ বেরিয়ে আসে ভেতর থেকে, তাই আলাদা করে দেওয়া হয়েছে। তবে আমাকে কিন্তু বারবার টানতো কুয়োটা, জানো। রোজ রাতেই মনে হতো ওই কুয়োর ভেতর জীবন্ত কেউ যেন নিঃশব্দে ডেকে চলেছে আমাকে। রোজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসতাম ওই কুয়োর কাছে। কোনোদিন দেখতে পাইনি কাউকে, একাই বসে থাকতাম সারা রাত। মাঝে মাঝে মনে হতো অজান্তেই বিড়বিড় করে কি যেন কথা বলছি, কিন্তু কি বলছি নিজেই বুঝতে পারতাম না। ছেলেবেলায় তুমি কল্পনা প্রবণ ছিলে, সে তো আমিও জানি, কিন্তু এই সব গল্প তুমি আমাকে এখন বলছো কেন বলো তো? হঠাৎই মুখটা মন্দাকিনীর ভীষণ কাছে নিয়ে আসে হিরণময়, থমথমে কিন্তু দৃঢ় স্বরে বলে, জানো মন্দাকিনী, আমার মন বলছে ওই কুয়োটাই 4টের মধ্যে একটা ল্যাজারাস পিট। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি অদ্ভুত। ল্যাজারাসের মিথ বলে মৃত্যুর পর সেই সবুজ তরলের স্পর্শে যার জীবন ফিরে আসে, সে আর আগের মতো থাকে না। পাগলের মতো কি সব বকছো বলো তো? বাড়ির ভেতরে পুরনো দিনে চাপা দেওয়া একটা কুয়ো থাকতেই পারে, তার মানে তো এই নয় যে সেটা। আমার প্রথম সন্দেহ হয় কুয়োর ভেতর সবুজ আভাটা দেখে, তারপর ভাবি সেটা আশ্চর্যের কিছু নয়। কুয়োর ভেতর দেওয়ালে ছোট গাছপালা, শ্যাওলা এসবই হয়তো হয়েছিল, তার রঙেই হয়তো ভেতরটা সবুজ হয়ে গেছে। তবে একদিন ওর পাশে দাঁড়িয়েছিলাম আমি। সে সময় একটা বেড়াল ছিল বাড়িতে, নাম ছিল মতি। মতিকে কয়েকটা কুকুর মিলে ছিঁড়ে খেয়েছিল। আমার হাতের ওপর শুয়ে মিহি স্বরে ডাকতে ডাকতে মতি ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। আমি ওকে হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম কুয়োর পাশে। হঠাৎ মনে হলো মতি তো মরেই যাবে, ওকে হয় কবর দিতে হবে, নয় পুড়িয়ে ফেলতে হবে। তার চাইতে সেই কুয়োর তলাতেই থেকে যাক বরঞ্চ। মনে হতেই যেন আমার হাত থেকে খসে পড়ে গেল মতি। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে কাঁদলাম। শেষে চোখের জল মুছে ফিরে আসতে যাচ্ছি, হঠাৎ ওর ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। প্রথমে ভেবেছিলাম মতির গলার আওয়াজ, কিন্তু তা কি করে হয়? একে ক্ষতবিক্ষত, তার উপর একটু আগেই এতটা নিচে পড়ে গিয়ে ওর ঘাড় ভেঙে যাওয়ার কথা। মতি ফিরে এসেছিল, তবে ওর আচরণ পাল্টে গেছিল। সেদিন আমার প্রথম মনে হয় ওই কুয়োর তলায় কিছু একটা আছে। ওটা কোনো সাধারণ কুয়ো নয়। আস্তে আস্তে ব্যাপারটা পরীক্ষা করতে শুরু করি আমি। প্রথমে ছোট ছোট প্রাণী, ইঁদুর, বেড়াল, হাঁস, মুরগি মরতে বসেছে দেখলেই
আমি তাদের দড়ি দিয়ে বেঁধে নামিয়ে দিতাম ওই কুয়োর ভেতরে, দাঁড়িয়ে অপেক্ষা করতাম। কিছুক্ষণ পর তাদের ডাক শুনতে পেতাম কুয়োর ভেতর থেকে। ধার বেয়ে উঠে আসতো তারা। এই, এসব তোমার মনের ভুল। তুমি কি বলছো তুমি নিজে বুঝতে পারছো? তুমি পরীক্ষা করে দেখতে চাও? আমি কি পরীক্ষা করব? এই যে সত্যি ওই কুয়োটা ল্যাজারাস পিট কিনা। কিন্তু কি করে? রঘুবীর রোজ কতগুলো নেড়ি কুকুরকে খেতে দেয়। তাদের মধ্যে একটার কিছু রোগ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আজ রাতটা কাটবে না। ধরো যদি না, অসম্ভব। এসব আজগুবি খেলা না আমি খেলবো না তোমাকে খেলতে দেব। এগুলো তোমার ছেলেবেলার খেয়াল। তোমার ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, অনেক বড় বয়স অবধি এমন আজগুবি খেয়াল ছিল তোমার, কিন্তু আমি ভাবতে পারছি না যে সেগুলো এখনো তোমার মনে। ভেবে দেখো মন্দাকিনী, যদি পরীক্ষা মিথ্যে হয় তাহলে কেবলমাত্র একটা কুকুরের প্রাণ যাবে, কিন্তু যদি সত্যি হয় তাহলে। কয়েক সেকেন্ড আর কোনো প্রশ্ন করে না মন্দাকিনী। একটু আগে যে নরম হাওয়াটা বইছিল সেটা এখন থমকে দাঁড়িয়ে গেছে। বারান্দার গুমোট ভাবটা কয়েক গুণ বেড়ে উঠেছে। বাঁশির সুরটা থেমে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণ পরে মন্দাকিনী মুখ তুলে তাকায়, চোখ থেকে জল মুছে শান্ত গলায় বলে, বেশ, কিন্তু একটা শর্তে। গোটা জিনিসটার সাক্ষী থাকবো আমি। বেশ, তাই হবে। ছাদের কিনারে এসে দাঁড়ায় মেয়েটা। দুপুরের রোদ এসে পড়েছে সমস্ত ছাদ জুড়ে, কোথাও লুকোনোর জায়গা নেই। তবে শীতের রোদ বলে গায়ে মাখতে নেহাত মন্দ লাগে না। আমি বলছি তোকে একটু বিশ্বাস কর আমায়, তোর সব রোগ সেরে যাবে। আমার খুব ভয় লাগছে হিরু। বাবা বলেছে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবে। থাক, আমি সব খবর নিয়ে দেখেছি। তোকে ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য ওসব গল্প শুনিয়েছে। তাছাড়া আমি কি তোকে ডাক্তার দেখাতে বারণ করেছি? শুধু দেখানোর আগে আমার কথাটা একবার শোন। কিন্তু ওই কুয়োর পাঁচিল বেয়ে আমি নামবো কি করে? বাগানের গেটে একটা মোটা দড়ি ঝোলে, দেখেছিস? ওটা সরিয়ে রেখেছি, তোকে কোমরে বেঁধে দেবো, কোনো চিন্তা নেই তোর। আর নিচে যদি সাপ খোপ থাকে? একটা মাস রোজ রাতে আমি ওই কুয়োর আশেপাশে ঘুরেছি, কিচ্ছু চোখে পড়েনি। তোর ভয়টা কিসের? বাবা বলছিল। কি বলেছিল? বাবা বলছিল তোর সঙ্গে কম মিশতে। কেন? মা মারা যাওয়ার পর থেকে তুই কারোর সঙ্গে কথা বলতিস না, নিজের জগৎ নিয়ে থাকতিস, আজগুবি জিনিসকে সত্যি বলে বিশ্বাস করতিস। তোর বিশ্বাস হয় এসব? আমি তোকে বিশ্বাস করি হিরু। তুই সত্যি বলছিস হিরু? আমি সুস্থ হয়ে যাব তো? যাবি, শুধু একটা শর্ত। কি? কুয়োর ভিতরে যে সবুজ জলটা আছে ওটার ভেতরে একটা ডুব দিতে হবে তোকে, একেবারে মাথার চুল অবধি। যখন ডুব দিবি সারা শরীরে ভীষণ আরাম লাগবে, জল ছেড়ে উঠতে ইচ্ছে করবে না। তাও মনের জোর রাখবি, বেশিক্ষণ ওই জলের ভেতরে থাকলে কি হবে? তোর শরীরটা সুস্থ হয়ে উঠবে, কিন্তু সে শরীরের ভেতর আর তুই থাকবি না। তোর আত্মাটা পড়ে থাকবে ওই জলের ভেতর, অন্য কেউ এসে বাসা বাঁধবে তোর শরীরে। আমার খুব ভয় করছে হিরু, যদি কিছু গোলমাল হয়। তোর পাগলি, ভুলে যাচ্ছিস দড়ি তো আমার হাতে থাকবে, তোকে বেশিক্ষণ ডুবে থাকতেই হবে না। আর যদি হাত ছেড়ে দিস? বলেছি না কখনো হাত ছেড়ে দেব না। আমি কারুর হাত ছেড়ে দিই না কখনো। ধিকি ধিকি আগুন জ্বলছে ঘাসের উপরে, তার উত্তাপে ভিজছে তিনটে মানুষের শরীর। হলদে আলো এসে পড়ছে ওদের তিনজনের শরীরে। সে আলোয় তিনটে ভিন্ন অভিব্যক্তি খেলে যাচ্ছে ওদের মুখে। পেল্লায় বাড়িটার বাইরে ঘাসের জমির উপরে আগুন করা হয়েছে। সেখান থেকে ভেসে আসা পোড়া কাঠের ফটফট আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। হলদে শিখায় জ্বলছে মন্দাকিনীর চোখ। তার হুইল চেয়ারের হাতলে মাথা দিয়ে ঘাসের উপরে বসে আছে হিরণ্ময়। একটু আগে অবধিও কান খাড়া করেছিল সে,
আশায় বুক বেঁধেছিল, কিন্তু প্রায় মিনিট 20 কেটে গেছে। কুয়োর দিক থেকে কোনো শরীরের আভাস পাওয়া যায়নি, কোনো শব্দও ভেসে আসেনি। অগত্যা দম বন্ধ করা পরিবেশটা ছেড়ে এক চিলতে আগুনের পাশে এসে বসেছে ওরা। মাধব ওদের থেকে একটু দূরে বসেছিল। সে দুহাতে ভর দিয়ে বসতে বসতে বলল, কুকুরটা এমনি যায় যায় করছিল স্যার, ওর আর বাঁচার আশা নেই। দড়ির ডগায় বাঁধা কুকুরের শরীরটা কুয়োর তলাতেই ফেলে রেখে এসেছে ওরা। যেমন নিস্পন্দ অবস্থায় কুয়োর নিচে সেটাকে নামিয়েছিল ওরা, তেমন অবস্থাতেই উঠে এসেছে। আচ্ছা, আপনারা কুকুরটাকে নামিয়েছিলেন কেন বলুন তো? আমারই মাথা খারাপ। আসলে ছোটবেলায় মা মারা যায় তো, কথা বলার মতো লোকজনও তেমন ছিল না, ফলে বইপত্র পড়েই সময় কাটত। কবে যে কল্পনার জগৎ আর বাস্তব গুলিয়ে ফেলেছি কে জানে। মন্দাকিনী এতক্ষণ স্থির চোখে আগুনের দিকে চেয়েছিল। এবার মুখ ফিরিয়ে সে বলে, আচ্ছা, এই কুয়োটার কথা আমি ছাড়া আর কাউকে বলনি তুমি? বললে কেউ বিশ্বাস করতো? উল্টো আমারই কুয়োটার কাছে যাওয়া বন্ধ হয়ে যেত। কিন্তু এত বড় একটা আবিষ্কার বলতে ইচ্ছা করতো না কাউকে? ধরো কোনো বন্ধু। বললাম যে আমার বন্ধু বান্ধব বলে তেমন ছিল না কেউ। কি একটা আগ্রহ যেন পেয়ে বসেছে মন্দাকিনীকে। সে চেয়ারটা ঘুরিয়ে নেয় হিরণময়ের দিকে। আচ্ছা, তুমি বলেছিলে এই কুয়োটা তোমাকে টানতো, তাহলে এটাকে ছেড়ে কলকাতায় চলে গেলে কি করে? এত বছরে একবারও ফিরে এলে না? কলকাতায় এমন একজনকে খুঁজে পেলাম যে আমাকে কুয়োটা থেকে আর একটু বেশি টানলো। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। সে আর নতুন কথা কি? বিয়ের আগে থেকে এই কথা মনে হয় তোমার। দেখো, যা কিছু বলার এই বেলা বলে ফেলো কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু আর বেশি দিন নেই, তারপর চাইলেও বলতে পারবে না। বাজে কথা বলো না তো। কালই কলকাতায় ফিরবো আমরা, ঠিক করে চিকিৎসা করাতে পারলে। উঠে দাঁড়ায় হিরণময়। এগিয়ে গিয়ে আগুনের ভেতরে একটা কাঠ উস্কে দেয়। মন্দাকিনী এবার মাধবের দিকে তাকায়। মাধবদা, কুয়োর ভিতরে তুমি আগে নেমেছো? ও কুয়ো বহুকাল অমনি ফাঁকা পড়ে আছে, ওদিকটায় কেউ যায় না। ভিতরটা অমন সবুজ হয়ে আছে কেন বলো তো? সকালের দিকে না হয় শ্যাওলা পড়া জলে সবুজ রং ধরতে পারে, কিন্তু এই সন্ধেবেলাও কেমন সবজে আভা বের হচ্ছিল। কি জানি, আমারও অবাক লাগলো। আচ্ছা, ওপর থেকে নিচটা কতটা হবে? কত আর, মিনিট 15। তবে ওই নিচটা ঝোপঝাড়ে আর মাটিতে ঢেকে গেছে তো বলা মুশকিল। অত উঁচু থেকে নিচে গিয়ে পড়লে কি হবে বলো তো? হাত পা তো ভাঙবেই, কিন্তু কেন কেন বলুন তো দিদি? হুইল চেয়ারটা চালিয়ে ঘরের দিকে ফেরার উপক্রম করে মন্দাকিনী। তুমি তো বউ ছেলে মেয়ে নিয়ে বাড়িতেই থাকো, একটু খেয়াল রেখো, বাচ্চারা যেন ওদিকে না যায়, কেমন? মন্দাকিনীকে সাহায্য করতে আগুন ছেড়ে এগিয়ে আসছিল হিরণময়। এমন সময় একটা বিশেষ শব্দে সে থমকে দাঁড়িয়ে পড়ে। চোখ তুলে তাকায় বাড়ির সদর দরজার দিকে। কান ফাটানো শব্দ করে ডাকতে ডাকতে একটা কুকুর ছুটে বেরিয়ে আসছে দরজা দিয়ে। তার পেটের কাছে শক্ত করে বাঁধা লম্বা দড়িটা লুটোচ্ছে ধুলো। ল্যাজারাস! মন্দাকিনীর ঠোঁটের ফাঁকে অস্ফুট শব্দটা ফুটে ওঠে। আস্তে আস্তে, খুব খুব সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পাটা এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাতটা ধরো ধরো। হ্যাঁ, এই তো, এই তো। মন্দাকিনীর একটা হাত কাঁধে নিতে নিতে বলে হিরণময়। চেয়ার থেকে উঠে দাঁড়াতে কষ্ট হয় তার। দুটো ঠোঁট শক্ত করে চেপে ধরে একে অপরকে। চোখের পাতা কেঁপে যায় কয়েকবার। কোমরের দড়িটা শক্ত করে এঁটে বসেছে, তবে তার অনুভূতিটাও তেমন জোরালো নয়। মন্দাকিনীর মনের ভেতরে তার থেকে ঢের বেশি ঝড় চলেছে। কুয়োর ভেতরের অন্ধকারের দিকে চোখ গেলে ভয়টা আরো কয়েক পরত বেড়ে উঠছে।
ছোট্ট ভাঙা ইটের ঘরটার ভেতরে একটা সাদা আলো জ্বলছে। কুয়োর পাশেই রাখা আছে ল্যাম্পটা। তার জোরালো আলোয় ভরে আছে ঘরের ভেতরটা। মন্দাকিনীর অপর হাতটা মাধবের কাঁধে। দড়ির বাঁধনটা আরেকবার পরীক্ষা করে নেয় হিরণ্ময়। চিন্তা করো না, দড়ি খুলবে না। জল ছোঁয়ার আগে চোখ বন্ধ করে নেবে, আর আমি ঠিক সময় মতো তুলে নেব তোমাকে। মাথাটা হিরণ্ময়ের কাঁধে এলিয়ে দেয় মন্দাকিনী। মুখে কিছু বলে না সে, যেন সেখান থেকে খানিকটা মনের জোর সঞ্চয় করে নিতে চায় সে। খুব বেশি ভয় লাগলে আর ছেড়ে দাও, কুয়ো তো কোথাও পালিয়ে যাচ্ছে না। আমাদের কাছে যে আর কোনো উপায় নেই, যা করার যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। মাধবকে যতটা সম্ভব ব্যাপারটা বুঝিয়েছে হিরণ্ময়, তবে সমস্তটা খুলে বলেন। তার মুখে অবিশ্বাসের ছাপ লাগলেও মুখে তেমন কিছু প্রতিবাদ করেনি। দড়ির অপর প্রান্তটা নিয়ে গিয়ে দেওয়ালের শক্ত আংটার সঙ্গে বেশ কয়েকটা গিঁট দিয়ে বেঁধে ফেলে সে। তারপর আবার এসে দাঁড়ায় কুয়োর সামনে। এই বদ্ধ ঘরের ভেতরে ঝিঁঝি ডেকে চলেছে কোথাও। ভাঙা ইটের দেওয়ালের ফাঁক থেকে হাওয়া চলাচলের ছন্দবদ্ধ আওয়াজ ভেসে আসছে এখনো। ঘড়ির কাঁটা এখনো 9টার গণ্ডি ছাড়ায়নি, অথচ মনে হচ্ছে বিশ্ব চরাচরে কোনো জীবিত প্রাণী জেগে নেই। কেবল এই ছোট্ট ইটের ঘরের ভেতরে কোনো নিষিদ্ধ মন্ত্রোচ্চারণের শব্দ কান খাড়া করে শুনছে 3 জন। আমি ঠিক হয়ে যাব বলো? যাবে, একদম ঠিক হয়ে যাবে। একটা গোটা জীবন একসঙ্গে কাটাবো আমরা। হ্যাঁ, আমায় সবসময় ভালোবাসবে তো তুমি? হ্যাঁ বলো, ভালোবাসবে তো আমায়? উত্তর দেয় না হিরণ্ময়। কেবল মন্দাকিনীর শরীরটা আরেকটু বেশি করে আগলে নেয় নিজের কাছে। তারপর তাকে 2 হাতে পাঁজা কোলা করে তুলে নিয়ে নামিয়ে দেয় কুয়োর শূন্য গহ্বরে। একটু একটু করে নিচে নামতে থাকে মন্দাকিনীর দেহ। দড়িটা হিরণ্ময়ের হাতে দিয়ে আলোটা কুয়োর ওপর তুলে ধরে মাধব। তার আলোয় কুয়োর ভেতরটা আলোকিত হয়ে ওঠে। একটা সবজেটে আভা সত্যি দেখা যাচ্ছে নিচের দিকে। ক্রমশ সেদিকে এগিয়ে যাচ্ছে মন্দাকিনীর দেহ। তার চোখ দুটো এই মুহূর্তে বন্ধ। কিসের যেন অপেক্ষা করছে সে, কোনো স্পর্শের। টেক আ ডিপ ব্রেথ, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, ফাঁকা কুয়োর ভেতরে প্রতিধ্বনিত হয় হিরণ্ময়ের গলা। একটা অদ্ভুত গন্ধ এসে লাগে মন্দাকিনীর নাকে। চোখ দুটো ভরে যায় সবুজ আলোর রেখায়। বন্ধ চোখের পাতায় এসে পড়ে সেই সবুজ আলো, সঙ্গে পিঠে একটা আলতো স্পর্শ। হ্যাঁ, তরলের স্তর স্পর্শ করেছে ওর পিঠ। কুলকুল করে জল উঠতে থাকে ওর বুকে, পিঠে, কোমরে। কান, চোখ, নাক, ক্রমশ গোটা শরীরটা গ্রাস করে নেয় সবজে তরল। নিস্পন্দ কয়েকটা মুহূর্ত কেটে যায়। কুয়োর নিচে আর উপরে 2টো মানুষ। তাদের দুজনের নিঃশ্বাসের গতি ভিন্ন কারণে স্তব্ধ হয়ে যায়। মাধব স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে দেখে মন্দাকিনীর দেহ সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে সবুজ তরলের ভেতর। ঠিক 2 সেকেন্ড পরেই দড়িতে সজোরে একটা টান মারে হিরণ্ময়। সবার আগে জল থেকে তুলে আনতে হবে মন্দাকিনীর শরীরটা, কিন্তু টান দিয়েই সে থমকে যায়। মন্দাকিনীর দেহ এক বিন্দুও উপরে ওঠে না। ও শিট! আরো জোরে টান মারে সে, তাতেও লাভ হয় না। হাত লাগাও প্লিজ। মাধবের দিকে চেয়ে কাতর কণ্ঠে অনুনয় করে হিরণ্ময়। মাধবও এগিয়ে আসে। সেও চেপে ধরে দড়িটা। 4টে হাত সর্বশক্তি প্রয়োগ করে টানতে থাকে দড়ির উপরের প্রান্ত। কিছুতে আটকে গেছে মনে হয়। আটকে গেছে মানে? কিসে? কিছু হয়তো ছিল জলের নিচে, একবার নেমে দেখে নেওয়া উচিত ছিল স্যার। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে আগের মতো।
কেবল তার গতি যেন ভীষণ দ্রুত হয়ে পড়েছে এখন। মন্দাকিনীর শরীরটা দেখা যাচ্ছে না এখন। দড়ির শেষ প্রান্ত ডুবে রয়েছে সেই সবজে তরলের ভেতর। হে ভগবান, এ কি করলাম আমি? এবার নিজের সমস্ত শরীরটা কুয়োর ভেতরে ঝুঁকিয়ে দিয়ে আবার হ্যাঁচকা টান দেয় হিরণ্ময়। এবার কাজ হয়। দড়িটা আবার নরম হয়ে উপরে উঠতে থাকে দেহটা। মন্দাকিনীর সমস্ত দেহ ঢেকে আছে সবজেটে রঙে। চোখ দুটো নিপুণভাবে বন্ধ করা। বুকের ওঠা পড়া দেখে বোঝা যায় এখনো বেঁচে আছে সে। তবে কি একটা যেন বদলে গেছে তার শরীরে। বলিষ্ঠ হাতের টানে উপরে উঠে আসে দেহটা। সদ্যজাত শিশুর মতোই সেটা মাটির উপরে শুইয়ে দেয় হিরণ্ময়। মন্দাকিনী, মন্দাকিনী, শুনতে পাচ্ছ আমার কথা? মন্দাকিনী! কোমর থেকে খুলে দেয় দড়িটা। হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ডাকতে থাকে হিরণ্ময়। মন্দাকিনীর চোখের পাতা কেঁপে ওঠে কয়েকবার। ঠোঁট দুটো স্পন্দিত হয়, তারপর আবার নিস্তেজ হয়ে ঝিমিয়ে পড়ে। ওর নাকের কাছে হাত রাখে হিরণ্ময়। ছেলেটার সমস্ত মুখ ঢেকে ফেলেছে দুশ্চিন্তার রেখা। আবার পাঁজাকোলা করে স্ত্রীকে তুলে নেয় সে। তারপর ছুটে বেরিয়ে আসে বাইরে। খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নেওয়া দরকার মন্দাকিনীর, সেই সঙ্গে একটু উত্তাপ। হঠাৎ গলার কাছে কিসের যেন স্পর্শ অনুভব করে হিরণ্ময়। সে স্তম্ভিত হয়ে যায়। পর মুহূর্তেই উচ্ছ্বাসের ঢেউ এসে গ্রাস করে ফেলে তার সমস্ত শরীর। একটা হাত দিয়ে সজোরে ওর গলা জড়িয়ে ধরেছে মন্দাকিনী, যে আলিঙ্গনের উষ্ণতা কয়েক মাস যাবৎ হারিয়ে ফেলছিল দুজনে। আজ তা আবার মৃত ল্যাজারাসের মতো একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে। শিশুর আবেগে চিৎকার করে ওঠে হিরণ্ময়। রিনি, রিনি, শুনছো রিনি? ধীরে ধীরে চোখ খোলে মন্দাকিনী। হিরণ্ময়ের উচ্ছ্বাসে ভরা মুখটা ঝুঁকে রয়েছে ওর মুখের উপর। চোখ দুটো খুলতেই ওর উপর ঝাঁপিয়ে পড়ল হিরণ্ময়। আমরা পেরেছি রিনি, তুমি একদম ঠিক হয়ে গেছো। রিনি, ছুঁয়ে দেখো আমাকে। দু হাতে ওর দুটো হাত নিজের গালে রাখে হিরণ্ময়। হাতের স্পর্শ বুলিয়ে দেয় সমস্ত শরীরে। মন্দাকিনী হাসতে যায়, কিন্তু পারে না। এক অদ্ভুত ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসে তার। হাতটা নেমে আসে হিরণ্ময়ের বুকে। মাথার উপরে তারা ভরা আকাশ ঝিকমিক করছে। আগুনের তাপে শরীর জুড়িয়ে আসছে। গায়ে লেগে থাকা স্যাঁতস্যাঁতে শীতলতা মুছে গিয়ে এক অদ্ভুত নিরাপত্তার চাদর টেনে দিচ্ছে যেন কেউ। মাটির উপরে হাতে ভর দিয়ে উঠে বসে মন্দাকিনী। একটা কাঠের পাঁজা রাখা ছিল পাশে, তার গায়ে পিঠ এলিয়ে দেয়। হিরণ্ময়ের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে ক্লান্ত চোখে হাসে। তুমি একটু শান্ত হও এবার। দূরে ঝোপঝাড়ের গায়ে জোনাকি জ্বলছে। কোথা থেকে যেন বার দুয়েক শেয়ালের ডাক শোনা গেল। মাধবদা, মাধবদা, চলো ওকে নিয়ে ওপরে যাই। দাঁড়াও, এখানে এইভাবে একটু থাকতে দাও। কতদিন হাত দিয়ে ভেজা ঘাস ছুঁইনি বলো তো। হিরণ্ময় হেসে ফেলে। ভিতরের ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, আমি কুয়োটা ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা করি। ততক্ষণ তুমি একটু এখানেই থাকো না হয়? মন্দাকিনীর মাথায় হাত ছুঁয়ে ভিতরের ঘরের দিকে পা বাড়ায় হিরণ্ময়। তার পায়ের শব্দ ভিতরের দিকে মিলিয়ে আসতেই মাধবের দিকে চেয়ে একবার হাসে মন্দাকিনী। তারপর চাপা গলায় বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, কাল আমরা এখান থেকে চলে গেলে কুয়োর নিচের আলোটা সরিয়ে ফেলো, নইলে আবার কেউ সবুজ আলো দেখতে পাবে। আর দেখো, একটু দেখো গিয়ে কুকুরটা ঠিক আছে কিনা। সে থাকবে না কেন, ঘুম পাড়ানি ওষুধে ক্ষতি হয় না কিছু। আপনি আপনি এত কিছু করলেন দিদি। এই কুয়োতে কিচ্ছু নেই, একটা পচা ইঁদো কুয়ো। মন্দাকিনী মাথা নামিয়ে নেয়। শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। মাথাটা ঝিমঝিম করছে, অথচ একটা অনাবিল হাসি ছড়িয়ে পড়ছে সমস্ত মুখে। আমার একটা জিনিস জানার ছিল মাধবদা।
না জানলে যে কিছুতেই ঘুমোতে পারতাম না। একটা বছর রোজ রাতের ঘুম নষ্ট করেছে এই প্রশ্নটা। মানে? এক একটা মানুষের এক এক রকমের অবসেশন থাকে জানো মাধবদা। আর কখনো কখনো দুটো মানুষের অবসেশন একটা বিন্দুতে এসে মিলে যায়। কলেজে পড়তে আমার একটা ছেলের সঙ্গে আলাপ হয়, ভারী ভালো লাগে ছেলেটাকে, একেবারে ল্যাজা মুড়ো শুদ্ধ প্রেমে পড়ে যায়। কিন্তু কিছুদিন মেলামেশার পর একটা ব্যাপার বুঝতে পারি, এ ছেলের জীবনে কিছু একটা রহস্য আছে, এমন কিছু আছে যা একে মাঝে মধ্যেই উদাস করে দেয়। তারপর আর কি, মেয়েদের তো একই স্বভাব। কিছু একটা ব্যাপারে সন্দেহ হলে তার 14 গোষ্ঠী ঘেঁটে একেবারে উদ্ধার করে দেবে। তা আমিও খোঁজ খবর শুরু করলাম। আসল ঘটনা জানতে আমার বেশি দিন কিন্তু সময় লাগেনি। তবে সেটা যে আমি জানি তা হিরণময়কে জানতে দিইনি কখনো। সে কি, কেমন অবসেশন? হিরণময়ের মা মারা যায় ছোটবেলায়। কিছু একটা ক্রনিক রোগে ভুগতে ভুগতেই ওইটুকু ছেলের কাছে ব্যাপারটা আঘাত হয়ে নেমে আসে। সে বাস্তব থেকে মুখ ফিরিয়ে নিয়ে গল্পের বই আর কল্পনার জগৎ নিয়ে বাঁচতে শুরু করে। ল্যাজারাস পিট নামে আদৌ কোনো মিথ কোনো দেশে নেই, আছে একমাত্র ব্যাটম্যানের কমিক্সে। এই বয়সের এমন কল্পনাপ্রবণ ছেলে ব্যাটম্যানকেই সত্যি হিসেবে মেনে নেয়। রাজল গুল ল্যাজারাস পিট খুঁজে পেয়ে এক মরণাপন্ন রাজপুত্রের জীবন বাঁচায়। ব্যাপারটা ভাবিয়ে তোলে হিরণময়কে। যদি ওর কাছেও এমন একটা ল্যাজারাস পিট থাকতো তাহলে ও হয়তো মাকে বাঁচাতে পারত। এই এক চিন্তা ধীরে ধীরে গ্রাস করে ফেলে ওকে। 2 4 হয় যখন একদিন খেলার ছলে বাড়ির বেসমেন্টে একটা লুকোনো কুয়ো খুঁজে পায় সে। কুয়ো আদৌ লুকোনো ছিল না, কেবল সাপখোপের ভয়েই বাচ্চাদের সেদিকে যাওয়া মানা ছিল। হিরণময়ের মনের গভীরে বেড়ে ওঠা ল্যাজারাস কুয়োর জায়গা দখল করে এই এঁদো কুয়োটা। কিন্তু তাহলে আপনি আজ? আমি কি করে সেরে উঠলাম তাই তো? কারণ আমি অসুস্থ ছিলামই না। তাহলে? তবে এই সময় হিরণময়ের একটি প্রেমিকা ছিল। ছোট বয়সের প্রেমিকা যেমন হয় আর কি, অস্বাভাবিক কিছুই না। তবে মুশকিলটা তখন হলো যখন হিরণময় জানতে পারল তার মায়ের মতো প্রেমিকারও একটা জটিল নার্ভের রোগ আছে। মাকে না বাঁচাতে পারার ক্ষত ভুলতে সে ঠিক করলো তার প্রেমিকাটিকে সে একবার এই সবচেয়ে জলে চুবিয়ে আনবে। সেই মতো দুজনে প্ল্যানও করে ফেলল। কিন্তু মুশকিল হলো রাত্রিবেলা কোমরে দড়ি বেঁধে কুয়োর নিচে নামাতে গিয়ে। প্রেমিকাটি তখন ভয় পেয়ে বেঁকে বসে, সে কিছুতেই রাজি হয় না। ঝোঁকের মাথায় জোর করে তাকে নিচে নামাতে গিয়ে ধাক্কা মেরে তাকে কুয়োর ভিতরে ফেলে দেয় হিরণময়। সে কি? নিচে পড়ে মেয়েটির কোমরের হাড় ভেঙে যায়। বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। হিরণময়কে মাথার ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়। আমি এত কিছু সেই ডাক্তারের কাছ থেকেই জানতে পেরেছি। সেই মেয়েটার কি হলো তাহলে? সে এবং তার বাড়ির লোক আর হিরণময়ের সঙ্গে যোগাযোগ রাখে না। এই হিংস্রতায় মেয়েটিও ভালোবাসার বদলে ভয় পেতে শুরু করে হিরণময়কে। মানুষের মন ভারী বিচিত্র বস্তু, বুঝলে মাধবদা। মেয়েটির এই বদলে যাওয়ার অন্য একটা ব্যাখ্যা খাড়া করে হিরণময়। আবার সেই রাসেল গুলের গল্প। হিরণময় ব্যাটম্যানের কমিক্সে পড়েছিল ল্যাজারাস পিট আসলে আত্মাকে শরীরের থেকে আলাদা করে নিজের ভিতরে লুকিয়ে ফেলতে পারে। বেশিক্ষণ সে জলে ডুবে থাকলেই দেহের ভিতরের আত্মা বের করে তার ভিতরে অন্য আত্মা ঢুকিয়ে দেয়। সে ভেবে নেয় কুয়োর সবুজ জলে বেশিক্ষণ ডুবে থাকার জন্য মেয়েটির আত্মা বদলে গেছে।
তার দেহে যে উঠে এসেছে সে তার প্রেমিকা নয়, অন্য কেউ। আসল আত্মা বন্দী রয়েছে ওই সূর্যে তরলের ভিতরে। সেই বন্দী আত্মাকে উদ্ধার করার আর কোনো উপায় খুঁজে পায় না হিরণময়। ছেলেবেলার হারানো প্রেম সেই ল্যাজারাসের কুয়োর মধ্যেই বন্দী হয়ে রয়ে যায়। কথাটা বলে আগুনের দিকে আরেকটু এগিয়ে বসে মন্দাকিনী। তার চুলগুলো ভিজে রয়েছে, সেগুলো বুকের উপর এলেই শুকোতে থাকে সে। কমলা আলোর ছটা তার নরম মুখের উপর পড়ে ছিটকে যেতে থাকে। কিন্তু আপনি এত কিছু করলেন কেন দিদি? ওই যে বললাম, এক একটা মানুষের এক এক রকমের অবসেশন থাকে, আর কখনো কখনো দুটো অবসেশন এক জায়গায় মিলে যায়। হিরণময়ের মতো আমারও একটা অবসেশন আছে। কেমন অবসেশন? একটা টান পরীক্ষা করার। টান? কিসের টান? দড়ির। মাধব কি জিজ্ঞেস করবে ভেবে পায় না, ফেলফেলিয়ে তাকিয়ে থাকে মহিলার মুখের দিকে। আমি যখন এই সবুজ জলে ডুবে আটকে গেছিলাম তখন কি হতে পারতো বলো তো? কিছুই হতো না, একটা ইঁদো কুয়ো। সে তো তোমার আমার কাছে, হিরণময়ের কাছে ওটাই তো ল্যাজারাসের কুয়ো, আর তার ভিতরেই চাপা পড়ে আছে ওর প্রেমিকার আত্মা। আমি বেশিক্ষণ ডুবে থাকলে এই ল্যাজারাস পিটের ভেতর ডুবে থাকা মেয়েটার আত্মা ঢুকে পড়তো আমার শরীর। হিরণময় আমার বদলে ওর বাকিটা জীবন ওর সেই ছোটবেলার হারিয়ে ফেলা প্রেমিকার সঙ্গে কাটাতে পারতো নাকি? ওকে শুধু তোমাকে দেখিয়ে একটু দড়ি টানার অভিনয় করতে হতো। সত্যিই টান পড়েছিল তোমার কোমরে? মাধবের প্রশ্নটার উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল মন্দাকিনী। হঠাৎ করেই সেখানে পায়ের শব্দ শুনে সে থমকে যায়। হিরণময় একটা হাত রাখে ওর কাঁধে। এই যে অনেক হয়েছে, চলো এবার উপরে যেতে হবে। আজ রাতটা রেস্ট, কাল সকাল থেকে শুরু হবে ফোন কল। কথাটা বলে একটা হাত স্ত্রীর দিকে বাড়িয়ে দেয় হিরণময়। সে হাত ধরে উঠে দাঁড়াতে যেতেই বসে পড়ে, কোমর চেপে ধরে কোকিয়ে ওঠে যন্ত্রণায়। কি হলো আবার? কোমরে কি সাংঘাতিক ব্যথা গো! উফ, ভেঙে যেত কোমরটা। হিরণময়, একটু এখানে বসি না আমরা? ওর পাশেই বসে পড়ে হিরণময়, তারপর মাথাটা টেনে নেয় নিজের কাঁধে। দুজনের শরীর জুড়ে পরম শান্তির রাত নামছে। এদিকের কোনো একটা বাড়িতে সন্ধেবেলায় কেউ বাঁশি বাজায়, সেই সুরই হাওয়ায় ভেসে আসছে এতটা দূরে। সেটা শুনতে শুনতেই শরীরের ক্লান্তি জুড়িয়ে আসে ওদের। চোখ বন্ধ করার আগে হিরণময় কেবল চেয়ে দেখে। আগুনের তেজ কমে গেছে, জোনাকির ঝাঁক উড়ে আসছে সেই সুযোগে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শায়ক আমানের লেখা গল্প ল্যাজারাস। গল্প পাঠে মীর, দীপ, দেবস্মিতা, সোমক এবং অয়ন্তিকা। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা আবহসঙ্গীত সৌম্য এবং শুভ। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। পর্ব পরিচালনায় দীপ। সানডে সাসপেন্স ক্লাসিক্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করুন গানা অ্যাপ।